নিজে যেটা পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিন, মন যা চায় সেটাই করার চেষ্টা করুন। যেই কাজে আপনি সব থেকে বেশি কনফিডেন্ট সেটাই করুন। আজ না কাল বলে বলে সময় নষ্ট না করে আজকে ইভেন এখন থেকে শুরু করে দিন, দেখবেন জীবনের সফলতা আসবে। দেখো প্রতিদিনের এসব কাহিনী কিন্তু আমার ভালো লাগে না। নিজের উপর বিশ্বাস রেখে পথ চলা শুরু করুন, রাস্তা সহজ হয়ে যাবে। সাবির কি সমস্যা আপনার? অফিসে আসা মাত্র কানের মধ্যে হেডফোন দিয়ে এফএম শুনতে থাকেন আর কি মিষ্টি কণ্ঠের কথা শুনে শুনে নোট ডাউন করেন। এই জন্য আপনাকে প্রত্যেক মাসে বেতন দেওয়া হয়। আপনি তো একটা ফাইল ঠিক মতো ডেলিভার করতে পারেন না। আপনি এটা নিয়ে যান স্যার। এটা কি স্যার আমার রেজিগনেশন লেটার, আমি সাইন করে দিয়েছি, আপনি কষ্ট করে প্রিন্ট করে নিন। স্বামী সাহেব আপনি কি বুঝে শুনে বলছেন? এই চাকরিটা কিন্তু আপনার রিকমেন্ডেশনে পাওয়া, যোগ্যতা না। স্যার আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, এখানে সেলফ রেসপেক্ট নেই, সেখানে আমি থাকবো। আপনি যেমন আমাকে নোটিস করেছেন আমিও আপনাকে নোটিস করেছি। আপনার পার্সোনাল লাইফে ঝামেলার কারণে আপনি প্রতিদিন অফিসে এসে কলিগদের সাথে যে আচরণ করেন এটা কিন্তু ঠিক না স্যার। পার্সোনাল লাইফের প্রবলেম পার্সোনাল ভাবে সলভ করে ফেলুন, আর নাহলে কিন্তু জীবনে কোনোদিন শান্তি আসবে না। কালকে ঠিক একই সময়ে আপনাদের সাথে সকাল 10টায় কথা হবে এবং আজকের দিনটি হোক আপনার লাইফের সেরা একটি দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যাটেনশন প্লিজ, আমাদের রেডিও লাস্ট 2 উইক থেকে নাম্বার 1 এ আছে। এই কৃতিত্ব দেওয়ার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, যে অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এত সফলতা দিয়েছে, তাকে তো আমাদের উইশ করা উচিত, রাইট? আজকে আমি একটা আনঅফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এন্ড প্রোগ্রাম হবে আমাদের 5 বছর পূর্তি উপলক্ষে, তখন তাকে আবার উইশ করা হবে। সেই আরজি অফ দ্য ইয়ার, শি ইজ মিস তামান্না। থ্যাংক ইউ এভরিওয়ান। গত 1 মাস ধরে কি হচ্ছে? তোমাকে ফোন দিলে ফোন ধরো না, টেক্সট করলে ব্যাক করো না, দেখা করার কথা বলে কোনো খোঁজ খবরই নাই। এরকম ভাবে আমাকে ঝুলাই রাখার মানে কি? তাহলে আমি সম্পর্কটা কেন রাখবো? লিভ নিবা তো নিও, কিন্তু তুমি যে আমাকে প্রমিস করেছিলে। কিসের প্রমিস? আমাদের একসাথে ট্যুরে যাওয়ার কথা ছিল। বের হও, আমরা এখন ট্যুরে যাব। এখন যাবো মানে? বললে কি চলে যাওয়া যায়? প্রিপারেশনের ব্যাপার থাকে না? আর কোথাও যেতে গেলে তো একটা প্ল্যান করা লাগে নাকি? তোমার কিছু করতে হবে না, যা করে আমি করছি। তুমি শুধু রেডি থাকো। রফসান ব্রেকআপ করতে চাচ্ছে তো পর আমি লাস্টবারের মতো একবার চেষ্টা করতে চাই। ওর আর আমার মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, আমার মনে হয় আমরা একসাথে সময় কাটালে ঠিক হয়েও যেতে পারে। তাই আমি ঠিক করেছি আমরা একসাথে ট্যুরে যাব। ব্রেকআপ ট্যুর? উইয়ার বাহ 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 বাহ, চমৎকার। তাহলে যা। দোস্ত আমি একা কিভাবে যাব? তুইও আমার সাথে যাবি। তুই আর রাফসান তোরা ব্রেকআপ করবি না কি করবি না গ্যাস ফিল আপ করবি, সেখানে আমি যে কি করব? আচ্ছা ধর আমি আর রাফসান একসাথে গেলাম, কিন্তু ওইখানে গিয়ে যদি রিলেশনশিপটা ঠিক না হয়, যদি ব্রেকআপ করে দেয়, তাহলে তো আমার একা একা আসতে হবে। না, আমি তোর সাথে কোথাও যেতে পারবো না। তুই প্লিজ আমার সামনে থেকে এখন যা। বুঝতে আমার বেস্ট ফ্রেন্ড না, আমি তোর সাথে যাবি না? না, আমি যাবো না। আর তুই আমার সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই কর। তোর আবার কি হয়েছে? সারা বছর কষ্ট করি আমি, ইভেন আমার নিজের ডিজাইন করা প্রোগ্রাম, অন্যান্য আর্জেরা যে প্রোগ্রাম করে ওইটাও আমি ডিজাইন করে দিয়েছি। অথচ আমার বস আমাকে আর্জ অফ দ্য ইয়ার না বানায়, বস তার গার্লফ্রেন্ডকে ওকে আর্জ অফ দ্য ইয়ার বানাইছে। এটা কোনো কথা? দোস্ত তোর তো আমার আগে ট্যুরে যাওয়া উচিত। তুই হ্যালো। হ্যালো ভাই, আমি পায়েল। সে ট্যুরে যাওয়ার জন্য টিকিট বুক দিয়েছিলাম। জি আচ্ছা বলেন। ভাই একটা ঝামেলা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু আপনাকে আগেই বলছি, একবার বুকিং কনফার্ম করে ফেললে ট্যুর ক্যান্সেল করা যাবে না, টাকা ফেরত নেওয়া যাবে না। না না ভাইয়া, টাকা রিটার্ন লাগবে না, আমার আরেকটা টিকিট লাগবে। আসলে খুব লাস্ট মোমেন্টে ট্যুরটা প্ল্যান করছে তো, আমার স্যারা দেখে আমাকে অনেকেই নক দিচ্ছে। আমি মাত্র 6টা টিকিট ম্যানেজ করতে পারছি। সেই 6 জন হচ্ছেন আপনারা যারা যাচ্ছেন। এর বেশি আমার পক্ষে এখন করা সম্ভব না কোনোভাবেই। ভাই একটু দেখেন না, আমার ফ্রেন্ডের মনটা না খুব খারাপ, ও আমাদের সাথে যেতে চাচ্ছে, একটু ম্যানেজ করেন। জবটা ছেড়ে দিছি। জব ছেড়ে দিছি মানে কি? জব ছেড়ে দিছি, এখন কি করবো তুমি? বললাম তো, আমার তো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। ডেভেলপ হচ্ছে না যদি তুমি জব ছেড়ে দিবা, কেন হচ্ছে না সেটা বের করো। হইতেছে না কেন বুঝতেছো না? ছোটবেলা থেকে তুমি যা চাইছো আমি তাই করছি। তুমি যে সাবজেক্টে পড়তে বসো আমি সেই সাবজেক্টে পড়ছি, যে অফিসে কাজ করতে বলছো সেই অফিসে কাজ করছি, তোমার মতো করে সবকিছু করতেছি। এবার একটু ছাড়ো আমাকে, আমি তো আমার মতো করে করি। আমি আমার নিজের কাজ করতে চাই, হোক সেটা ছোট, মানে ট্রাভেল এজেন্সি দেবো, পৃথিবীটা ঘুরতে চাই, সবাইকে ঘুরাইতে চাই। করেন একটু আমার মতো করে প্লিজ। আমার কথা মতো চলছো বলে তুমি আজকে এই পর্যন্ত আসতে পারছো, তা না হলে তো তুমি কলেজটা পর্যন্ত পাস করতে পারতো না। ভার্সিটি তো দূরের কথা, নিজের যোগ্যতাতে একটা জবও জোগাড় করতে পারো নাই, সেটাও আমার জোগাড় করে দিতে হচ্ছে। আসছে ট্রাভেল এজেন্সি খুলবে, ব্যাগ রাখো, তুমি কোথাও যাচ্ছ না। কাল থেকে আবার অফিস করবে, অফিসে যা বলার আমি বলে দিচ্ছি। আবার ব্যাগ গুছাচ্ছ কেন তুমি? তোমাকে বললাম না যে কালকে সকাল থেকে অফিস করবা?
সবকিছু তুমি চাপাই দিতে চাও দেখেই আম্মা সে তোমাকে ছেড়ে চলে গেছে। ভাঙছে তোর তোস, কি দারুণ জায়গাটা। রাতে বেলা তো বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা জায়গায় আসছি। হ্যাঁ দোস্ত, জায়গাটা আসলেই অনেক সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই টুর গাইড, এই কি ব্যাপার তাকিয়ে আছেন কেন? আপনি কি বোঝেন কম নাকি আমার সাথে ইচ্ছা করি আর কি করতেছেন? তো আপনি ট্যুর গাইড, আপনার কাজই হচ্ছে ট্যুর অ্যারেঞ্জ করা, তো এটা মেনে নিলেই তো হয়। আমার নাম সামির, নাম ধরে ডাকবেন। কি আপনি যাবেন নাকি আমি যাবো? আমিও কোথাও যাবো না, আপনিও কোথাও যাবেন না। কালকে সারা রাত আপনার ফোন বন্ধ ছিল কেন? আমি সারা রাত আপনাকে ফোন দিছি, আমি ফোনে পাই নাই। আপনি জানেন আমি কালকে একটু ঘুমাইতে পারি নাই। আমি কি আপনার চোখের ঘুম কেড়ে নিয়ে গেছিলাম? না সেটা নেননি, কিন্তু আপনি আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসছেন। মানলাম জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এখানে কি ঘুমানো যায়? কালকে সারা রাত শিয়াল ডাকছে, আমি একটু ঘুমাতে পারি নাই। আমি একা একা রাতে ঘুমাতে পারি না। একা ঘুমাতে পারেন না, আপনি একটা ট্রিপে আসছেন কেন? এটা শিয়ালের কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, বাকি সবাই ঠিকই ঘুমাইছে। সমস্যা হচ্ছে আপনার মধ্যে। সব সমস্যা আমার, আমি মানলাম। আমার প্রতি আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই, কিন্তু আমাদের সাথে ট্যুরে তো আরো দুজন বুড়া মানুষ আসছে, এদের প্রতি আপনার একটু তো রেসপন্সিবিলিটি আছে, তাই না? আল্লাহ না করুক রাতের বেলা যদি এদের মধ্যে কেউ একজন করবে, তখন কি হতো আপনার কোনো আইডিয়া আছে? আপনি ট্যুর গাইড, আপনার তো উচিত ছিল সারা রাত এদের পায়ের কাছে পড়ে থাকা। হয়েছে, অনেক কথা শুনেছেন। কেন থাকতে পারিনি জানেন? কারণ এখানে 6 জনের আসার কথা ছিল। 6 জন অনুযায়ী সব অ্যারেঞ্জমেন্ট করা, 6টা টেন্ট আছে। আমার টেন্ট আমি আপনাকে দিয়ে চলে গেছিলাম, আর যে টেন্ট ভাড়া দিছে তার বাড়ির বারান্দায় আমি ঘুমাইছি। আমি সারা রাত ঘুমাইতেও পারি নাই, কারণ সারা রাত আমি মশা মারছি। তাই ব্রেকআপটা যে ওর সময় হচ্ছে এটা মানে ও বুঝতে পারছে। আমি সরি বলতে আসছি। বলো তুমি তোমার ভুলটা বুঝতে পারছো? একবার বলো প্লিজ, একবার বলো। তুমি আমার শার্টের উপরে বসে আছো, শার্টটা দাও। কক্সবাজার আসলে যার নামের নামকরণ করা হয়েছে, ক্যাপ্টেন কক্সের বাড়ি। এ বাড়ি কিন্তু 225 বছর পুরানো। ভালো লাগা শেয়ার করলে ভালো লাগা বাড়ে, আর কষ্ট শেয়ার করলে কষ্ট কমে। কথাটা আমার একটা প্রিয় মানুষের। এই যে তোমরা ভালোবাসার মানুষেরা, তোমরা তো এখানে আসছো নিজেদেরকে সময় দিতে, ঘুরতে, একসঙ্গে এনজয় করতে। সরি টু সে, তোমাদেরকে আজকে দেখে মনে হলো তোমরা দুজন অপরিচিত মানুষ, কেউ কাউকে চিনোই না। কি হয়েছে? সমস্যা নিজেদের মধ্যে, আরে সমস্যা এড়াই চললে তো সমস্যা আরো বাড়বে। সমস্যার সমাধান করতে হবে, কথা বলতে হবে। কথা না বললে দূরত্ব বাড়বে। যাই হোক না কেন, কথা বলো নিজেদের মধ্যে। কি কথা বলবো ভাইয়া? রিলেশনে থাকাকালীন ওকে আমি একটা প্রমিস করছিলাম যে ওর সাথে আমি ট্যুরে আসবো। এই ট্যুর শেষ, ওর সাথে আমার সম্পর্ক শেষ, একদম ব্রেকআপ। ওর সাথে কোনোভাবে সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব না। কেন ব্রেকআপ করতে চাই একবার জিজ্ঞাসা করেন ভাইয়া। ভার্সিটি তোর এতগুলো মেয়ে ফ্রেন্ড, আমার সামনে তাদের সাথে আড্ডা দেয়। শুধু তাই না ভাইয়া, প্রত্যেকটা মেয়ের পোস্টে গিয়ে লাভ রিয়েক্ট দেয়, কমেন্টস করে। আমার সব একদম ভালো লাগে না। তো তুমি কি চাও আমি এখন তোমার জন্য আমার সব ফ্রেন্ডকে বাদ দিয়ে দিই? তোমার সাথে রিলেশনশিপে যাওয়ার আগে থেকে ওরা আমার ফ্রেন্ড ছিল, আমি চাইলে ওই সম্পর্ক বাদ দিতে পারবো না। আর তোমার যেটা দেখা দরকার সেটা তুমি দেখো, যে আমি তোমার প্রতি লয়াল কিনা। কোন রিয়ালিটির কথা বলছো তুমি? আমার সাথে রিলেশনে যাওয়ার আগে তুমি আমাকে যতটা ভালোবাসতে, যতটা কেয়ার করতে, যে কারণে আমরা রিলেশনশিপে গিয়েছিলাম, সেই রিলেশনে যাওয়ার পর কি তুমি আমাকে অতটা ভালোবাসো, কেয়ার করো? তুমি আর আগের মতো নাই রাফসান। কোন দিক দিয়ে আমি আগের মতন আমাকে দেখাও? আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি কি করতেছি, কই যাইতেছি, কেন করতেছি, প্রতিনিয়ত তোমাকে আমার জবাবদিহিতা করতে হয়, কৈফিয়ত দেওয়া লাগে। এমনকি বাবাকে নিয়ে হসপিটালে গেছি, সেখানে তুমি ফোন দিচ্ছ যে কেন গেছি, কি করতে গেছি। এটা কি কোনো সম্পর্কের মধ্যে পড়ে? আমার তো মনে হয় না। আমার মনে হয় যে আমি একটা ডিউটি করতেছি তোমার জন্য। আমি অনেকদিন ধরে নোটিস করছি, আমি যদি তোমাকে কল দিই তাহলে তুমি আমার সাথে কথা বলো। তাছাড়া নিজে থেকে তুমি কখনো আমাকে কলও দাও না, টেক্সটও করো না। আমি তোমার প্রতি যথেষ্ট কেয়ারি, কিন্তু তুমি একদমই আমাকে কেয়ার করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি রাফসান, তোমার সাথে কথা না বলতে বললে আমার একদম ভালো লাগে। রাগের মাথায় ব্রেকআপ বলে তার ব্রেকআপ হয়ে যায় না, তাই না? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকেও তো বুঝতে হবে আমরা একটা সম্পর্কের মধ্যে আছি, তার মানে এই না যে আমাদের কোনো ব্যক্তিগত জীবন থাকবে না, কোনো পার্সোনাল লাইফ থাকবে না, কোনো ফ্রিডম থাকবে না। তুমি জানো এই সামান্য কিছু বিষয়ের জন্য কত সম্পর্ক নষ্ট হয়ে যায়? আমরা যদি একটু বুঝতে পারি যে আমাদের এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কি কি একটু বোঝাপড়া থাকা উচিত আমাদের মধ্যে, তাহলে আমরা একসঙ্গে থাকতে পারি, আজীবন থাকতে পারি। এইটুকু বুঝো। সরি। কথা বলছো আর সাথে সাথে সমাধান হয়ে গেছে। রিলেশনে যাই হোক, কখনো কথা বলা বন্ধ করো না।
আপনার সঙ্গে আমি এই ট্রিপে আছি, আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। এই বয়স আপনাদের দুজনের একা একা বের হওয়া ঠিক হয়নি। ফ্যামিলি মেম্বার কেউ থাকলে ভালো হতো না? শোনো তাহলে, হঠাৎ করে আমাদের কিভাবে ডাকলা? মানে জরুরি কিছু, মানে কিছু বলবা? আমরা চাই তোমরা আগের মতো আবার আমাদের কাছে এসে থাকো। এটা কিভাবে সম্ভব বলো? শিশির স্কুল হচ্ছে অনেক দূরে এখান থেকে। আমি ওকে স্কুলে দিয়ে তারপরে আমার অফিসে যাই। ওখানে থাকলে স্কুলটাও কাছে, আমার অফিসটাও কাছে, তাই এখান থেকে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। মা, আর তোমার? বিয়ের পর তো আমি এখানেই ছিলাম। এখন ওর চলাফেরা তো তোমাদের পছন্দ হয় না। ও একটু গান গায়, একটু ডান্স করে, বন্ধুদের নিয়ে একটু আড্ডা দেয়, এগুলো আবার তোমাদের সহ্য হয় না। ও আনকমফোর্টেবল থাকে, তাই দূরে থাকাই ভালো। সবার শান্তির জন্য দূরে দূরে থাকি, এটাই আমি মনে করি সেফ। আমাকে তো তোমরা বিয়ে দিয়ে পর করে দিছো, এখন আমার জামাই কি চাইবে যে আমি বিয়ের পরে নিজের সংসার রেখে নিজের বাবা মার সেবা করি? তোর উপর আমাদের কোনো অভিযোগ নেই। বিয়ে দিয়েছি, পরের সংসার সেটাই এখন তো নিজের সংসার, সেটাই তোর আপন ঠিকানা। কিন্তু আমাদের ছেলে দুটো, তাদেরকে এতটুকু দায়িত্ব নেই? প্রতি মাসে খরচ দেয়, কত কি বললো, সেটাই কি সবচেয়ে বড় কথা? তোমাদের প্রতি আমাদের কোনো অবহেলা বলতে কিছু নাই। এইভাবে বলাটা তো আসলে মা ঠিক না। আর আমার তো মনে হচ্ছে আমরা ভালো আছি, সুখে আছি, এই জিনিসটা তোমাদের সহ্য হচ্ছে না। রাসেল, ঠিক আছে, আমি আনসার পেয়ে গেছি। তোমরা এখন এখান থেকে চলে গেলে খুশি যাবো। দুনিয়াতে অনেক ছেলে মেয়ে আছে যাদের বাবা মা নেই, তারা বাবা মায়ের অভাব বুঝতে পারে, তার মূল্যটা বুঝতে পারে। একটাই রিকোয়েস্ট তোমাদের আমি করবো, বাবা মাকে ভালোবেসো। এই যে ম্যাডাম, ক্লিপের শুরু থেকেই আপনি আমার সাথে কারণে অকারণে খ্যান খ্যান ঝ্যান ঝ্যান করেই যাচ্ছে। আমিও কম করিনি আপনার সাথে, তো বিশেষ করে আমি একটু রাগ করিনি আপনার উপর। কারণ আমার মনে হয় আপনি আসলে আমার উপর বিরক্ত না, আপনি অন্য কোনো কিছু নিয়ে বিরক্ত। আমি আসলে একটা অফিসে জব করি, আর আমার বিশ্বাস অফিসে সবচেয়ে হার্ডওয়ার্কিং এমপ্লয়, সবচেয়ে বেশি কষ্ট করি আমি। শুধু এটা আমার ধারণা না, আমার অফিসে সবাই জানে যে অফিসে প্রতি বছর ওরা র্যাঙ্কিং এ টপ 1-এ আসে শুধুমাত্র আমার পরিশ্রমের জন্য, আমার এফোর্টের জন্য। এখন আপনাদের কি মনে হয়, ওদের কি উচিত না আমাকে একটু প্রায়োরিটি দেয়া, আমার কাজের জন্য আমাকে একটু ক্রেডিট দেয়া? কিন্তু ওরা সেটা না করে আমার অফিসের এমন একজন এমপ্লয়কে সব ফ্যাসিলিটিস দিছে, সব সুযোগ সুবিধা দিছে, যা লিটারেলি অফিসের কোনো কাজে কোনো কন্ট্রিবিউশন নাই। আর সহ্য করতে না পেরে আমি মন খারাপ করে এখানে চলে আসছি, যে যেই দিকে দুই চোখ যায় আমি ওদিকে চলে যাব। একদম ঠিক কাজ করছে। যেখানে সেলফ রেসপেক্ট নাই ওখানে থাকার তো কোনো মানে নাই। জীবনে সেলফ রেসপেক্ট এবং সেলফ স্যাটিসফ্যাকশন অনেক ইম্পর্টেন্ট। এটা আমার এই প্রিয় মানুষটা আমাকে বলছে। আমি বাবা মার একমাত্র সন্তান। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে যেভাবে বলতো আমি সেভাবেই করতাম। ডানে যেতে বললে ডানে, বামে যেতে বললে ভাবে। উনি ডিসাইড করতো আমি আসলে কোন সাবজেক্ট পড়বো, নিজের ভবিষ্যৎ কিভাবে করবো। ওনার কথা মতো জবেই ঢুকছি। কখনো না আমি সেলফ স্যাটিসফাইড ছিলাম না। আমার লাইফে কোনো ডেভেলপমেন্ট হয় না। কেন জানেন? কারণ আমি আমার স্বপ্ন না, আমার বাবার স্বপ্ন পূরণ করছে। আমার নিজেরও যে স্বপ্ন আছে, এটাও যে ম্যাটার করে, সেটা আসলে ভুলে গেছিলাম। আমার লাইফে একটা মানুষ আছে, একদম বলতে পারেন আমার গার্ডিয়ান এঞ্জেল, যা প্রত্যেকটা কথা এই বাণীর মতো ফলো করি। সেই গার্ডিয়ান এঞ্জেল আমাকে আনস্যাটিসফাইড লাইফ থেকে বের করে জীবনে একটা নতুন জার্নিতে এনে দিয়েছে। তার কাছে অনেক থ্যাঙ্কফুল। সবাই তাকে চেনে। আর যে তিথি, প্রিয় মানুষ বললে ভুল হবে, আমি না ওনাকে ভালোই বাসি। ওয়ান সাইডেড লাভ। অবভিয়াসলি উনি আমাকে চেনেও না, কিন্তু আমি আমার ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করছি অনেকবার, কমেন্টস এর মাধ্যমে, ইনবক্সও করছি কতবার, কোনো রিপ্লাই পাইনি। কাউকে ভালোবাসলে সেটা তাকে জানাতে হয়, যে উত্তরই তার কাছ থেকে আসুক না কেন। আপনাকে কথা দিলাম, এখান থেকে গিয়েই আমি তার অফিসে চলে যাবো, গিয়ে ভালোবাসা প্রকাশ করব। এতগুলো লোক আমরা একসাথে আসলাম, আমরা সবাই কথা বললাম, যার যার পরিচয় জানলাম, তুই কিছুই বললে না। আমার বলার মতো তেমন কিছু নেই। আমি একটা অরফানেজে বড় হয়েছি, বাবা মাকে সেটা আমি জানি না। ছোটবেলায় স্টুডেন্ট ভালো ছিলাম, তাই অরফানেজ থেকে আমাকে একটা স্কুলে ভর্তি করে দেয়। স্কুলে না আমার কোনো বন্ধু ছিল না, কারো বাবা মাই তার সন্তানকে আমার সাথে মিশতে দিত না। অবশ্য কেন দিবে, আমার তো বাবা মা নাই। ছোটবেলা থেকেই না বাস্তবতাটা খুব ভালোভাবে বুঝছিলাম। এরপর ইউনিভার্সিটিতে গেলাম, একটা মেয়েকে প্রচুর ভালো লাগলো, কিন্তু কখনো তাকে আমি মুখ ফুটে বলি নাই। সে যখন বুঝতে পারলো তখন নিজে থেকে আমার সাথে কথা বলা শুরু করলো। ওই সময়টা ছিল আমার লাইফের সব থেকে সেরা সময়। কেউ একজন আমার কেয়ার করতেছে না, লাইক
আমি কি খাই, আমি কখন ঘুমাই, কখন উঠি, কি করি, সবকিছুর খবর নিলাম। একদিন না সেও আমাকে রেখে চলে গেল। অবশ্য যাওয়াই বা না কেন, যার কোনো পরিচয় নাই তার সাথে কেন থাকবে? ভালোই করছে, চলে গেছে। ছোটবেলা থেকে না আমার মাথায় প্রচন্ড ব্যথা ছিল, মানে মাঝে মাঝে ব্যথা হতো, কিন্তু আমি না তখন একটা মানুষ পাই না যাকে আমি বলবো যে আমাকে একটু মেডিসিন এনে দাও, আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। আমার পাশে তেমন কেউই ছিল না। কিছুদিন আগেও ব্যথাটা এত বেশি হয়েছিল যে আমি সেন্সলেস হয়ে পড়ছিলাম। সেন্স ফেরার পর দেখি আমি হসপিটালে বেডে, টেস্টে ধরা পড়লো ব্রেন টিউমার। মানে অপারেশন করলে জাস্ট 1% চান্স আছে বেঁচে থাকার। এই জন্যই এখানে এসে আপনাদের থেকে দূরে দূরে থাকছি। জীবনের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আসলে বেঁচে থেকে হবে কি, যার এই পৃথিবীতে কেউ নাই সে বাঁচলি কি আর না বাঁচলি কি। তবে আমার না জীবনে জাস্ট একটাই কষ্ট, আমি যদি মরে যাই তাহলে আমার লাস্টটা বেওয়ারিশ হিসেবে দাফন হবে। কে বলছে তোমার কোনো ফ্রেন্ড নেই? এখন থেকে আমরা তোমার ফ্রেন্ড। আজকের পর থেকে আর কোনোদিন যেন না শুনি এটা বলতে যে আমার কোনো ফ্রেন্ড নাই। এই ছেলে, আজ থেকে আমি তোমার বাবা আর ইনি তোমার মা। আর এই ট্যুর শেষ হওয়ার পরে তুমি আমার বাড়িতে যাবে এবং সেখানে থাকবে। আমার কোনো ভাই নেই, আজকে থেকে তুমি আমার ভাই। ভাইয়া থ্যাংক ইউ। কেন? মনে হলো আপনাকে ধন্যবাদ আমার জানানো উচিত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাকে একটা প্রশ্ন করি, শিওর। আপনি তো তাকে কখনো দেখেননি, আপনি তাকে এত কেন ভালোবাসেন? ভালোবাসা তো প্ল্যান করে হয় না, ঠিক কখন কাকে ভালোবেসে ফেলবেন আপনি নিজেও তো জানবেন না। একজন আর যে একটা প্রোগ্রাম করে অথচ কখনো ক্যামেরার সামনে আসেনি, নিশ্চয়ই তার কোনো কমতি আছে, না হলে ক্যামেরার সামনে আসবে না কেন? দেখেন, বাইরের সৌন্দর্য দিয়ে তো ভালোবাসা যায় না। পৃথিবীতে কেউ পারফেক্ট না, প্রত্যেকটা মানুষের মধ্যে কমতি আছে, আর সেই কমতিগুলোকে যদি ভালোবাসা যায় তাহলে আমার মনে হয় সেইটা হবে প্রকৃত ভালোবাসা। আর যার কথায় শুধুমাত্র আমি সবকিছু ছেড়ে আমার স্বপ্নের পথে হাঁটা শুরু করতে পারি, তাকে ভালোবাসার জন্য আমার আর খুব বেশি কারণ প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা শুনছেন ক্যাপিটাল FM 94.8। আমি তিথি। আজকে সকালটা শুরু করছি আপনাদের সাথে। একজন মানুষ আপনাকে চিনে না, কখনো দেখে নাই, কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, আর সেই মানুষটাই আপনার সামনে বসে তার ভালোবাসার কথা বলছে।